আচ্ছা, চলে এসো, আমরা রিটেন পার্টে চলে আসি। দেখো, অর্ধবিক্রিয়া সমতাকরণ এগুলো কিন্তু আমরা একাডেমিকে পড়ছি। অনেকের হচ্ছে এই টপিকগুলোতে একটু ভেজাল লাগতো, আমি হচ্ছে একদম ইজি করে দেওয়ার চেষ্টা করব। ওকে। এবং দেখো, এই প্রশ্নগুলো মেইনলি হচ্ছে বুটেক্সে বেশি আসে, সো যারা হচ্ছে আমরা বুটেক্স এক্সাম দিতে চাই তারা হচ্ছে এই প্রবলেমগুলো খুব সুন্দর করে দেখবো, খুব ভালো মতো প্র্যাকটিস করব। আচ্ছা, প্রথমে আসো কি বলা হয়েছে, পটাশিয়াম ডাইক্রোমেট তার সাথে আমরা অম্লীয় মাধ্যমে পটাশিয়াম আয়োডাইডে বিক্রিয়া দিব, তাই না? তাহলে আমাদের বিক্রিয়াটা কিরকম আগে লিখি। K2Cr2O7 একটু সাজায় লিখি, প্লাস Ki প্লাস H2SO4, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, আমাদের এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আয়নিক সমীকরণ বের করা। ঠিক আছে। এখন আয়নিক সমীকরণ কিভাবে বের করতে পারি? আমরা দর্শকায়ন বাদ দিয়ে দিব, যা থাকবে সেটাই আমাদের থাকবে। আমরা দর্শকায়ন বাদ দিয়ে দিব, যা থাকবে সেটাই আমাদের আয়নিক সমীকরণ। যেমন এখান থেকে পটাশিয়াম হচ্ছে দর্শকায়ন, তুমি বাদ দিয়ে দাও, থাকবে কি? ডাইক্রোমেটান, তাই না? ওকে। পটাশিয়াম এখানেও দর্শকায়ন, থাকবে কি? আয়োডাইড আয়ন, তাই না? সালফেট এখানে দর্শকায়ন, বাদ দিয়ে দাও, থাকবে কি? ক্লোরিন। এখান থেকে কি তৈরি হয় বলো? ডাইক্রোমেট থেকে তৈরি হতো, এখন আমি এটা কিভাবে বুঝবো কি তৈরি হয়? এটা কিন্তু আমাদের বইয়ে একটা ছক আছে, তাই না? আমরা যা প্র্যাকটিস করছি তাই। ডাইক্রোমেট থেকে তৈরি হবে ক্রোমিয়াম 3+, আয়োডাইড থেকে তৈরি হবে আয়োডিন যৌগ, এবং পরবর্তীতে জারকের অক্সিজেন থেকে তৈরি হয় পানি, তাই না? এই যে আমাদের আয়নিক সমীকরণ হয়ে গেল। এগুলার এগুলোর মধ্যে যদি আমরা কারেসপন্ডিং আয়নগুলো বসাই দিই, তাহলে কিন্তু আমাদের উৎপন্ন যৌগগুলো আমরা পেয়ে যাবো। যেমন ক্রোমিয়ামের সাথে যদি আমি সালফেট বসাই দিই, তাহলে আমি কি পাচ্ছি? ক্রোমিয়াম সালফেট। আয়রন তো নিজে একটা যৌগ, ওকে, I2। সাথে হচ্ছে পানি, লাস্টে আমরা কি বসাবো? লাস্টে কিন্তু আমরা লবণ বসাই দিব। দর্শক ক্যাটায়ন পটাশিয়াম, দর্শক অ্যানায়ন সালফেট, তাহলে K2SO4। ওকে। এই যে আমরা কিন্তু এখন উৎপাদগুলো পেয়ে গেলাম। এখন আমাদের এখানে কি করতে হবে? সহগগুলো বসায় সমান করতে হবে। তার জন্য আমরা কিভাবে কি শিখছিলাম বলো তো ভাইয়া? আমরা শিখছিলাম হচ্ছে দুইটা অর্ধবিক্রিয়া লিখতে হয়, তাই না? একটা হচ্ছে জারণ বিক্রিয়া, যেখানে আমাদের জারণ হয়, আর একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, হ্যাঁ, যেখানে বিজারণ হচ্ছে। এখন খেয়াল করে দেখো, এখানে কোথায় জারণ হয়? নিশ্চয়ই বিজারকের জারণ হয়। বলো এখানে বিজারককে। নিশ্চয়ই আমাদের পটাশিয়াম আয়োডাইড। কেমনে বুঝলাম ভাইয়া বিজারক? আয়োডিন হচ্ছে -1 থেকে জিরোতে কনভার্ট হয়ে গেছে, তাই না? জিরোতে কনভার্ট হয়ে গেল। তাহলে এখানে জারণ মানটা বাড়তেছে, তার মানে তার জারণ হচ্ছে। যার জারণ হয় সে নিজে কি? বিজারক, তাই না? তাহলে এখানে আয়োডাইড আয়নটা মেনলি ইলেকট্রন ছেড়ে দিছে। ইলেকট্রন সে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে কনভার্ট হয়ে গেছে হচ্ছে আয়োডিন পরমাণুতে। বাট আয়োডিন তো এরকম দ্বিপরমাণুক অবস্থায় থাকতে চায়, সো দুইটা আয়োডাইড আয়ন ওর দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন অণু তৈরি করবে। বুঝতে পারলাম। আচ্ছা, বিজারণে কি হবে? জারকের ইলেকট্রন গ্রহণ হবে, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, তাহলে ও হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে? আমরা কিন্তু অলরেডি দেখছি ভাইয়া, Cr2O7 2- ক্রোমিয়ামে যার মান হয় 6+, তাই না? সেখান থেকে ক্রোমিয়াম কনভার্ট হবে কি? 3+-এ। তাহলে বুঝতেই পারতেছো, 6 থেকে 3 গেলে কত মোল ইলেকট্রন গ্রহণ করতে হবে? 3 মোল ইলেকট্রন গ্রহণ করতে হবে। বাট ক্রোমিয়াম তো এখানে দুইটা পরমাণু, তাই না? সো 2 দিয়ে গুণ করে দিলে 3 দুগুণে মোট 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। বুঝতে পারলাম। আচ্ছা, এবার দেখো, আমাদের জারকের মধ্যে কতগুলো অক্সিজেন আছে? 7টা। তার মানে এখানে কতগুলো পানি তৈরি হবে? 7টা। কতগুলো প্রোটন হয়ে গেল? 7 × 2 = 14। তার মানে এখানে তুমি ব্যালেন্স করে দিবা 14 দিয়ে। আশা করি ভাই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এগুলো তোমরা আগে থেকেই জানো, জাস্ট তোমাদের একটু রিভাইজ করে দিচ্ছি। ওকে। এখন আমি কি করব? এই দুটা ইকুয়েশন যোগ করব, তাই না? এই দুটা ইকুয়েশন আমরা এখন যোগ করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে যোগ করতে গেলে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, যে জারণ এবং বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন সংখ্যা সমান হইতে হবে। একটু খেয়াল করো, যে জারণ বিক্রিয়া এখানে ইলেকট্রন আছে 2 মোল, আর বিজারণ আছে 6 মোল। সমান কি হইলো? সমান কিন্তু হইলো না। কিভাবে সমান করতে পারি? তুমি প্রথম রিয়াকশনকে সুন্দর মতো 3 দিয়ে গুণ করে দিবা। এটাকে তুমি 3 দিয়ে গুণ করে দিবা, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে। এখন আমি যদি সরাসরি 3 দিয়ে গুণ করে যোগ করি, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। একটু দেখি দেখি বিষয়টা। তারপর যদি 3 দিয়ে যোগ করে দিই, এই 2 হয়ে যাবে 6, তার মানে 6টা আয়োডাইড আয়ন, রাইট? আর এখানে তো কিছু দিয়ে যোগ করে নেই, সো Cr2O7 2-, এই 6 তো কাটাকাটি চলে যাবে। এটা হচ্ছে 14 প্রোটন। 3 দিয়ে গুণ করা মানে কি? 3 হবে আয়োডিন। আচ্ছা। আর এখানে দুইটা ক্রোমিয়াম এবং 7টা পানি। বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে গেল হচ্ছে এই বিষয়টা। এইবার আসো হচ্ছে
দর্শকায়নের বেলায়, হ্যাঁ, আমাদের এখন আয়নিক সমীকরণটা পেয়ে গেলাম। এখন আমাদের কোথায় যেতে হবে? দর্শকায়ন বসায় হচ্ছে মূল সমীকরণে চলে যেতে হবে, তাই না? এখন দর্শকায়নটা আমি কিভাবে বসাইতে পারি একটু খেয়াল করে দেখি ভাইয়া। এখানে দেখো, আয়োডাইড আয়নটা কোত্থেকে আসছে? পটাশিয়াম আয়োডাইড থেকে, মানে দর্শক আয়ন হিসেবে অবশ্যই পটাশিয়াম আমি বসাবো। আচ্ছা, বসাই দিলাম পটাশিয়াম। এটা বসানোর ফলে পটাশিয়াম কয়টা এক্সট্রা চলে আসলো? 6টা, তাই না? আচ্ছা, গেল। ডাইক্রোমেট কোত্থেকে আসতেছিল ভাইয়া? পটাশিয়াম ডাইক্রোমেট থেকে, তার মানে পটাশিয়াম এখানে দর্শক আয়ন, বসাই দিলাম। তাহলে পটাশিয়াম আরো কয়টা এক্সট্রা চলে আসলো? 2টা। তার মানে 6 2 8টা পটাশিয়াম এক্সট্রা ব্যালেন্স করতে হবে। আর এইচ প্লাস কোত্থেকে আসতেছিল ভাইয়া? সালফিউরিক অ্যাসিড থেকে, মানে H2SO4, তাই না? আমি 14 বানাইতে গেলে কত দিয়ে গুণ দিতে হবে? নিশ্চয়ই 7 দিয়ে গুণ দিতে হবে, তাই না? 7 2 গুণে 14। তাহলে সালফেট কতগুলো এক্সট্রা চলে আসলো? 7টা। আচ্ছা, ওই পাশে আসো, আয়োডিন তো আমাদের অলরেডি সমান হয়ে গেছে, 3I2। আচ্ছা, ক্রোমিয়ামের জন্য কি আসবে দেখো, ক্রোমিয়াম কার থেকে আসতেছিল? ক্রোমিয়াম সালফেট থেকে, বসাই দাও। এখন আমাকে বলো ভাইয়া, এখানে সহগ কত হবে? আমি কি সহগ কি 2 বসাবো? উত্তর হচ্ছে না। কেন? কারণ 2টা ক্রোমিয়াম এখানে কিন্তু অলরেডি ব্যালেন্স হয়ে গেছে, আমাদের সহগ কিছু বসানোর প্রয়োজন নাই, তাই না? আচ্ছা, এটা লেখার পর আমাদের সালফেট কয়টা হয়ে গেল? 3টা। তার আমি যেখানে যে 7টা সালফেট বাম দিকে বসেছিলাম তার মধ্যে থেকে 3টা ব্যালেন্স হয়ে গেছে। আচ্ছা, পানি এখানে আছে কয়টা? 4টা, এবং লাস্টে কিন্তু আমাদের পটাশিয়াম সালফেট লবণ হবে। এখন হচ্ছে পটাশিয়াম সালফেট লবণ আমি কতগুলো ইউজ করব দেখো, পটাশিয়াম বানাইতে হবে 8টা, আর সালফেট বানাইতে হবে 4টা, তাই না? তো কত দিয়ে গুণ দিব? নিশ্চয়ই আমি এখানে 4 দিয়ে গুণ দিব। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের সমতাকৃত সমীকরণ। আশা করি এবার তোমরা বুঝতে পারলা। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরের প্রশ্নটা যাই, সেটার মধ্যে কি বলা হয়েছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এটা আমি কিভাবে করতে পারি? এটা কিন্তু একই নিয়ম, এখানে কিন্তু আহ কোনো ব্যতিক্রম নাই। দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সাথে হচ্ছে ফেরাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিড, তাই না? তুমি একই নিয়মে কি করবা, প্রথম হচ্ছে আয়নিক সমীকরণ বানাবা, তাই না? এখানে আসা হচ্ছে পারম্যাঙ্গানেট, পটাশিয়াম বাদ দিয়ে দিলাম। এখানে আসা হচ্ছে ফেরাস সালফেট বাদ দিয়ে দিলাম। আর এখানে আসা হচ্ছে প্রোটন, সালফেট বাদ দিয়ে দিলাম। তাহলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট 7+ থেকে সেটা 2+ কনভার্ট হয়ে যায়, Mn2+ ক্যাটায়ন তৈরি করবে। ফেরাসা তৈরি করবে হচ্ছে ফেরিক ক্যাটায়ন, তাই না? আর সাথে তৈরি হবে জারক থেকে পানি। বসায় দাও দর্শকায়ন। সালফেট বসাইলে হবে হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, MnSO4। এখানে সালফেট বসাইলে হবে হচ্ছে ফেরিক সালফেট, Fe2SO4 হোল 3। পানি তো আছেই সাথে, সাথে গিয়ে বসাবা লবণ, বসাবা K2SO4, তাই না? আচ্ছা, এবার তুমি এখন জারণ এবং বিজারণ বিক্রিয়াগুলো সমাধান করো। আচ্ছা, জারণ বিক্রিয়া কি হবে? ফেরাস সালফেট, সেখান থেকে যে আয়নটা আসছে ফেরাস, সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে Fe2+, সেটা কি করবে? যেহেতু জারণ হচ্ছে, ইলেকট্রন ছাড়বে, তাই তো? কত মোল ইলেকট্রন ছাড়বে? সে কিন্তু 1 মোল করে ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন ছেড়ে কনভার্ট হয়ে যাবে হচ্ছে Fe3+। আর বিজারণে কি হবে? ইলেকট্রন গ্রহণ হবে, তাই না? জারকগুলা মিললে বিজারিত হচ্ছে। কি আছে এখানে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের থেকে যে ম্যাঙ্গানেট আয়নটা আসে বা পারম্যাঙ্গানেট আয়নটা আসে, সেটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কনভার্ট হবে হচ্ছে Mn2+-এ। তাহলে কতগুলো ইলেকট্রন গ্রহণ করলো দেখো, 7+ থেকে 2+-এ কনভার্ট হচ্ছে, মানে 5 মোল ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? আচ্ছা, 4টা অক্সিজেন আছে, সো আমাদের এখানে পানি কয়টা হবে? 4টা, রাইট? আচ্ছা, 4টা পানি করতে যে প্রোটন কয়টা এক্সট্রা চলে আসলো? 8টা, সো আমি 8টা বসাই দিলাম। ঠিক আছে? তাহলে কিন্তু এই গেল হচ্ছে বিষয়টা। এবার আসো হচ্ছে আমরা কি করব, সমীকরণটা যোগ করে দিব, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আবার সেম সমস্যা। সমীকরণ যোগ করতে গেলে ইলেকট্রন সংখ্যা তো সমান হইতে হবে, বাট এখানে কি ইলেকট্রন সংখ্যা সমান আছে? না। প্রথম রিয়াকশনে দেখো, এখানে আমাদের ইলেকট্রন আছে হচ্ছে একটা, এবং সেকেন্ড রিয়াকশন আছে 5টা। তো আমাকে ব্যালেন্স করতে গেলে, সমান করতে চাইলে কি করতে হবে? প্রথম যে রিয়াকশনটা আছে সেটাকে আমরা 5 দিয়ে গুণ দিতে হবে। তো গুণ দিয়ে দাও 5 দিয়ে, এই যে 5 দিয়ে আমরা গুণ দিয়ে দিলাম। এবার তুমি যোগ করে দাও, তাহলে কি পাচ্ছ এখানে? 5টা ফেরাস আয়ন, একটা পারম্যাঙ্গানেট আয়ন, 8টা প্রোটন, ইলেকট্রন তো চলেই গেল, 5টা ফেরিক আয়ন, একটা ম্যাঙ্গানিজ আয়ন, এবং 4টা পানি। এবার তুমি কি বসাবা? এবার তুমি হচ্ছে সুন্দর মতো দর্শক আয়নগুলো বসায় দাও। তাহলে এখানে দেখো, ফেরাস আসছিল কোত্থেকে? ফেরাস সালফেট থেকে, বসায় দাও। তাহলে 5 Fe SO4, তাহলে সালফেট কয়টা এক্সট্রা চলে আসলো?
সালফেট আসলো হচ্ছে 5টা। গেল। এটা আসছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থেকে। তো ম্যাঙ্গানিজ, পটাশিয়াম তাহলে কয়টা এক্সট্রা আসলো? একটা। আর এটা আসছিল সালফিউরিক অ্যাসিড থেকে। কত বসাবো? 4। তাহলে 4 × 2 = 8 মিলে যাবে। তাহলে সালফেট আবার কয়টা এক্সট্রা আসলো? আরো 4টা। আচ্ছা, ব্যালেন্স করতে হবে। পরে এখানে আসো, ফেরিক ক্যাটায়ন কোত্থেকে আসে? ফেরিক সালফেট থেকে। বসায় দাও। একটু একটু ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা? ঝামেলাটা হচ্ছে 2 চলে আসছে, তাই না? তা আমি হচ্ছে 2 এর সাথে কত গুণ দিলে 5 হবে? নিশ্চয়ই আড়াই গুণ দিলে, মানে 5/2, তাই না? তার মানে এখানে কিন্তু ভগ্নাংশ চলে আসছে। আচ্ছা, তাহলে আমাদের সালফেট কত হয়ে যাবে? 2.5 × 3 = 7.5, তাই না? তার মানে 7.5টার হিসাব হয়ে গেল। আচ্ছা, ম্যাঙ্গানিজ এর জন্য কি করবো? আমরা সুন্দর মতো সালফেট বসাই দিব। তাহলে হচ্ছে আরো একটা সালফেট আমি হিসাব করে ফেললাম। আলটিমেটলি এখানে কিন্তু এখনো 0.5টা সালফেট এক্সট্রা থাকে। ওকে। আচ্ছা, তারপর আসো পানি। লাস্টে হবে কি আমাদের লবণ। এখন লবণে কত অণু বসবে বলো তো? পটাশিয়াম আছে একটা, এবং সালফেট আছে হাফটা। এখানে তো সব ডাবল ডাবল আছে, তো আমি কি করব? সুন্দর মতো হাফ দিয়ে গুণ করে দিব, তাহলে অর্ধেক হয়ে যাবে। তাই না? এই হচ্ছে আমাদের সমতাকৃত সমীকরণ। এখন তুমি যদি চাও তাহলে এটা কি করতে পারো, 2 দিয়ে গুণ করে সবগুলোকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারো। এটা হয়ে যাবে ফেরাস সালফেট। এটা হয়ে যাবে 2 KMnO4। এটা হয়ে যাবে 8টা সালফিউরিক অ্যাসিড। এটা হয়ে যাবে 5Fe2SO4 এটা হবে 2 MnSO4, 8 অণু পানি, এবং 1 অণু পটাশিয়াম সালফেট। ওকে, তাহলে এইটাই হবে তোমার উত্তর। এইটাই হচ্ছে আমাদের সেই সমতাকৃত সমীকরণ। ওকে, তো আশা করি ভাই জিনিসগুলো তোমরা পারবা। এগুলো কিন্তু সহজ। হ্যাঁ, তো চলো হচ্ছে আমরা আগাই। আচ্ছা, এখন দেখো একটা এমসিকিউ বলা আছে। এমসিকিউ তে কি বলা হয়েছে যে আমরা যে প্রবলেমটা সলভ করে আসি সেটারই হচ্ছে আয়নিক ফর্মটা দেওয়া। কি বলা আছে যে সালফিউরিক অ্যাসিড এবং KMnO4 এর উপস্থিতিতে ফেরাসে আয়নের পরিমাণ নির্ণয় করা যায় কোনটির মাধ্যমে, তাই না? এখন খেয়াল করে দেখো, আমরা কিন্তু অলরেডি এই বিক্রিয়াটা সমাধান করে আসছি, সো আমরা কিন্তু উত্তরটা জানি। তার মানে এখানে আলটিমেটলি এই লাইনটা হবে উত্তরটা, তাই না? রাইট। ওকে। কিন্তু বিষয়টা হচ্ছে ভাই, আমাদের কাছে তো এমসিকিউ সলভ করার জন্য টাইম কম। তাহলে আমাদের এক লাইনে জিনিসটা করতে হবে, বা একদম শর্টে আমাদের জিনিসটা করতে হবে। সেটা আমি কিভাবে করতে পারি? দেখো, সেটার জন্য আমাদের কিন্তু এখানেও তুল্য সংখ্যার কনসেপ্টটা লাগবে। আমি একটু দেখাই দিই, তোমরা হয়তো এটা নতুন শিখতেছো, তাই একটু সময় নিয়ে দেখো। এখানে কি কি আসতেছে দেখো। আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থেকে আসবে হচ্ছে পার ম্যাঙ্গানেট আয়ন। ওখানে আছে আমাদের ফেরাস আয়ন, তাই না? এবং সালফিউরিক অ্যাসিড থেকে আসবে হচ্ছে প্রোটন। এখান থেকে কি তৈরি হতো বলতো? পারম্যাঙ্গানেট থেকে তৈরি হতো হচ্ছে Mn2+ আয়ন। ফেরাস থেকে হইতো ফেরিক, সাথে আমরা পানি দিতাম, তাই না? রাইট, এটাই তো আমাদের আহ আয়নিক সমীকরণ ছিল, তাই তো? আচ্ছা, এখন এটা আমরা একটু সমতাকরণ করব। খেয়াল করে দেখো, পারম্যাঙ্গানেটের মধ্যে ম্যাঙ্গানিজের জারণ মান কত? 7+। সেটা কিসে কনভার্ট হবে? ম্যাঙ্গানিজ 2+-এ। তাহলে কত মোল ইলেকট্রন হচ্ছে আমাকে গ্রহণ করতে হবে? 5 মোল। তাহলে তার তুল্য সংখ্যা কত? 5। এই তুল্য সংখ্যাকে আমরা হচ্ছে এখানে বসাই দিব। তার মানে জারকের তুল্য সংখ্যাকে আমরা বিজারকের সামনে বসাই দিব। ওকে। রাইট, তাহলে বিজারকের জন্য একই কাজ করব। দেখো, এই যে আমাদের ফেরাস আয়ন, সে কি করতেছে? ফেরিকে কনভার্ট হচ্ছে, তাই তো? তাহলে কত মোল ইলেকট্রন তার ছাড়া লাগবে? 1 মোল। তাহলে তার তুল্য সংখ্যা কত? 1। এই একটাকে আমরা কি করব? এই ম্যাঙ্গানিজ বা MnO4 এর সামনে বসাবো। ওকে, হয়ে গেল। এরপর আসো হচ্ছে আমরা এখান থেকে যে উৎপাদগুলো তৈরি হয় সেগুলো সমতে আসে। একটু খেয়াল করে দেখো, MnO4- থেকে তৈরি হয় Mn2+। এখানে ম্যাঙ্গানিজ একটা আছে, তার মানে এখানেও ম্যাঙ্গানিজ হবে একটা। ওকে, কোনো সমস্যা নাই। তারপর আসো, এখানে দেখো আমাদের আয়রন আছে 5টা। তাহলে এখানে কতগুলো আয়রন তৈরি হবে? 5টা, তাই না? আচ্ছা, আবার দেখো এখানে, তাহলে গেল। আর পানির হিসাবটা কোত্থেকে আসে ভাইয়া? অলওয়েজ আমরা মনে রাখবো, পানি কিন্তু সবসময় জারক থেকে আসবে। জারকের 4টা অক্সিজেন, সো 4টা পানি। 4টা পানি করতে যে প্রোটন কয়টা এক্সট্রা চলে আসলো? 8টা। এই যে আমাদের হয়ে গেল এক লাইনের মধ্যে কিভাবে আমরা শর্টে বিক্রিয়াটা সমাধান করতে পারি। বুঝতে পারছো?
তো আমাকে যদি মানে রিটেনের প্রশ্ন দেয় যে এই বিক্রিয়াটা সমতা সাধন করো, তখন কিন্তু আমাদের এই আগে যে মেথডগুলো আমরা শিখছি সেভাবে আমাদের করতে হবে। বা যদি আমাদের এমসিকিউতে দিয়ে দেয় বা সামনে যখন আমরা অঙ্কগুলো দেখব, সেখানে কি আমাদের এই পুরো জিনিসটা এরকম জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া করে টাইম ওয়েস্ট করা মানে আছে? নাই। তখন আমরা কি করব, একদম এক লাইনে সমতাকরণ করে ফেলবো। তাহলে দেখো এটা কার সাথে মিললো, এটা কিন্তু অপশন একের সাথে মিলছে। ওকে। তাহলে দেখো এটা কার সাথে মিললো, এটা কিন্তু অপশন একের সাথে মিলছে। ওকে। তো মেইন প্রশ্ন আসলে এখানে একটু মিস্টেক ছিল, আমি একটু কারেকশন করে নিছি যাতে একটু মেলে। হ্যাঁ। তো আশা করি তোমরা ভাই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, সো আমরা এই প্রবলেমটা দেখি। এখানে কি বলা হচ্ছে যে এরকম একটা রিয়াকশন দেওয়া আছে, এই রিয়াকশন আমাদের সহগের মানগুলা বের করতে বলছে, বি এবং ডি। একটু খেয়াল করে দেখি, এই রিয়াকশনে কিন্তু আমাদের আগের মতোই আহ, এক লাইন আমরা সমতাকরণ করতে পারি। কি কি দেওয়া আছে দেখো, MnO4 মাইনাস, দেন হচ্ছে C2O4 2 মাইনাস, সাথে হচ্ছে আমাদের প্রোটন আছে। তো এখন বলো MnO4 মাইনাস মানে হচ্ছে পার ম্যাঙ্গান থেকে কি কি তৈরি হয়, ম্যাঙ্গানিজ ক্যাটায়ন। C2O4 2 মাইনাস মানে অক্সালেট, এখান থেকে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, সাথে হচ্ছে জারক থেকে পানি তৈরি হয়। তাই না? তাহলে এখন আমাকে বলো তুল্য সংখ্যাগুলো কিরকম হবে। একটু আমরা মুখে মুখে করে ফেলার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে 7 প্লাস থেকে 2 প্লাসে কনভার্ট হয়, মানে তুল্য সংখ্যা 5। এটা কি হবে, 3 প্লাস থেকে 4 প্লাসে কনভার্ট হবে। বুঝতে পারছো কেন এরকম কেন? দেখো অক্সিজেন আছে চারটা, 4 দুগুণে 8, 2 বাদ দাও 6, 6কে 2 দিয়ে ভাগ দাও 3, তৈরি হবে কি কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তো 4। তাহলে 3 থেকে 4, আছে পরমাণু দুইটা, তো 2 একে 2। এই জন্য এটা তুল্য সংখ্যা কত হবে, 2। 2কে আমি এখানে বসাইলাম, 5কে আমি এখানে বসাইলাম, উৎপাদের দিকে চলে যায়, ম্যাঙ্গানিজ আছে দুইটা, 2 দিয়ে গুণ দিলাম। ওকে। কার্বন আছে কয়টা, 5 দুগুণে 10টা, 10 দিয়ে গুণ দিলাম। পানি কয়টা তৈরি হবে, জারকে 4টা অক্সিজেন আছে, বাট আমি তো আবার 2 দিয়ে গুণ করে ফেলছি, 4 দুগুণে 8, 8টা। প্রোটন কয়টা হয়ে গেল, 16টা। বুঝতে পারলাম। তাহলে বলো এখানে বি এর মান কত হবে, অক্সিলেটের সহগ সেটা হচ্ছে 5। ডি এর মান কত হবে, ম্যাঙ্গানিজ ক্যাটায়নের সহগ সেটা হচ্ছে 2। তাহলে 5 2 হচ্ছে উত্তর, এই যে আমাদের অপশন বি। ওকে, বুঝতে পারলাম। চলো আগাই। এই ধরনের প্রবলেমগুলো আমরা যদি সলভ করতে চাই, দেখো 147 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট, এটা দ্বারা কত গ্রাম ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করা যাবে, ঠিক আছে? তার মানে এখানে কিন্তু আমাদের ওই যে অর্ধবিক্রিয়া সমতাকরণের যে পুরো প্রসেসটা সেটা আমাদের ফলো করা উচিত ছিল, তাই না? আমরা যদি একাডেমিক এর মতো করে আগাই, বাট এত টাইম তো আমাদের নাই। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে বিক্রিয়াটা লিখে উৎপাদগুলো শনাক্তকরণ করব, দেন এক লাইনে সমতাকরণ করতে পারি, তাই না? এটাও আমরা করতে পারি, এটা করাই বেটার অপশন। ঠিক আছে। এখন ধরো তুমি বিক্রিয়াটা সমতাকরণ করতে পারতেছো না, বা ধরো হচ্ছে তোমার কাছে এত পরিমাণ সময় নাই, তাহলে আমরা কি করতে পারবো, তখন হচ্ছে আমরা সুন্দর মতো তুল্য সংখ্যার কনসেপ্ট দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা লেখারও প্রয়োজন হবে না। ওকে। সেক্ষেত্রে আমরা খুব সুন্দর করে জাস্ট মনে রাখবো কোনটার তুল্য সংখ্যা কত। খেয়াল করে দেখো, আমরা কিন্তু জানি পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম হচ্ছে 6 প্লাস, সেখান থেকে 3 প্লাসে কনভার্ট হবে। তার মানে 3টা করে ইলেকট্রন সে হচ্ছে গ্রহণ করতেছে, তাই না? আচ্ছা, এখানে যেহেতু ক্রোমিয়াম 2টা পরমাণু, সো 3 গুণ 2 কত হবে, 6। তার মানে তার তুল্য সংখ্যা হচ্ছে 6। তাহলে এবার আসো ফেরাস সালফেট, ফেরাস থেকে ফেরিক, তার মানে 1। এই যে কাজ শেষ। বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এবার তুমি আসো, জাস্ট এখানে ফর্মুলা লেখো। রাইট। যে জারকের মোল সংখ্যা ইন্টু তার তুল্য সংখ্যা ইকুয়াল টু বিজারকের মোল সংখ্যা ইন্টু তার তুল্য সংখ্যা। ওকে, এটা দিয়ে করলে আমাদের কাজ হয়ে যাবে। এখন দেখো জারকের মোল সংখ্যা কি কি আছে, মোল সংখ্যার মধ্যে জাস্ট এখানে ভর দেওয়া আছে, তার মানে W/M ফর্মেটে যাব। ডাব্লিউ হচ্ছে, আচ্ছা এটা আমি লিখে দিই, ডাব্লিউ অফ অক্সিডেন্ট ডিভাইড বাই এম অফ অক্সিডেন্ট ইন্টু ই, ইকুয়াল টু একই রকম ভাবে এখানে আমরা W/M ফর্মেটে যাব, W/M ইন্টু ই। আচ্ছা, এখন আমরা ভরগুলা বসাই। ওর জন্য কত, 147, তাই না? এম এর মানটা কত আসবে তুমি যদি হিসাব করে ফেলো, পটাশিয়ামের জন্য হচ্ছে 39, ক্রোমিয়ামের জন্য হচ্ছে 52, এবং অক্সিজেন তো 16। তো সেটা হিসাব করলে আমাদের মানটা আসছে হচ্ছে 294। এটা আশা করি তোমরা হিসাব করে নিতে পারবা, 294 ইন্টু তুল্য সংখ্যা কত, 6। তাহলে 6 দিয়ে গুণ দিয়ে দিলাম, ইকুয়ালস টু আমি হচ্ছে এই ডাব্লিউ এর মানটা বের করব। এম এর মানটা কত, আয়রন হচ্ছে 55.85, সালফার 32, অক্সিজেন 16, সেটা দিয়ে হিসাব করলে আসে হচ্ছে 151.85 ইন্টু তুল্য সংখ্যা হচ্ছে 1। ওকে। সো এটা করলে আমাদের সুন্দর মতো ডাব্লিউ এর মানটা বের হয়ে আসবে। সেই মানটা আসে হচ্ছে 455.55 গ্রাম। ওকে। এই হচ্ছে আমাদের মানটা আসে। বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে অপশন এর সাথে মিললো। তাহলে উত্তর হচ্ছে অপশন এ।
তাহলে বুঝতে পারলাম কিভাবে হচ্ছে বিক্রিয়াটা না লিখেও আমাদের অঙ্ক সমাধান করা সম্ভব। আশা করি তোমরা বুঝলাম। চলো আগাই। এরপর কি বলেছে দেখো এখানে, 25 সেন্টিমিটার কিউব অর্থাৎ 25 ml 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড নিলাম। এই দ্রবণকে সম্পূর্ণরূপে ক্লোরিন মুক্ত করতে, খেয়াল করে দেখো কথাটা, সম্পূর্ণরূপে ক্লোরিন মুক্ত করতে আমার 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত আয়তন দ্রবণের প্রয়োজন হবে। এখন এইখানে হচ্ছে মেইন সমস্যাটা তৈরি হলো যে এইখানে তো ভাই আমি বিক্রিয়াটা জানি না, তাই না? এই ধরনের কোনো বিক্রিয়া তো আমাদের বইয়ের মধ্যে নাই। তাহলে এই অঙ্কটাকে আমরা স্কিপ করব। একটু খেয়াল করে দেখি আমরা যদি প্রশ্নের শব্দগুলো একটু খেয়াল করি। কি বলছে? এই সোডিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিনকে সম্পূর্ণরূপে মুক্ত করতে হবে। তাহলে সোডিয়াম আলাদা হয়ে যাবে, আর ক্লোরিন হচ্ছে সুন্দর মতো গ্যাস তৈরি করবে, তাই না? বিষয়টা এরকম। তাহলে এখানে আলটিমেটলি কি হলো, সোডিয়াম প্লাসটা কিন্তু সোডিয়াম জিরোতে কনভার্ট হয়ে গেছে, তাই না? বিষয়টা এরকম হয়ে গেছে। তাহলে +1 থেকে 0 কত মোল ইলেকট্রন সে গ্রহণ করলো? 1 মোল ইলেকট্রন, তাই না? তো এখানে কিন্তু 1 মোল ইলেকট্রনের গ্রহণ হচ্ছে। তার মানে এই বিক্রিয়ার জন্য সোডিয়াম ক্লোরাইডের যে সোডিয়ামটা আছে তার তুল্য সংখ্যা কত হবে? 1। একটু কি আমাদের মনে থাকবে? একটু কি আমরা পারবো না? পারবো। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট 7+ থেকে 2+, তুল্য সংখ্যা 5, এটা আমরা অলরেডি জানি। তাহলে এখানে আমাদের সূত্রটা কি হবে? সূত্র কিন্তু সেম, হ্যাঁ, নতুন কোনো সূত্র নাই। সূত্র হচ্ছে এখানে জারকের মোল সংখ্যা এন অফ অক্সিডেন্ট ইন্টু তার তুল্য সংখ্যা ইকুয়ালস টু বিজারকের মোল সংখ্যা ইন্টু তার তুল্য সংখ্যা। বুঝতে পারছো? আচ্ছা। তো যার তো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবার একটু খেয়াল করে দেখো আমাদের তো আয়তন ইন্টু মোল সংখ্যা, আয়তন ইন্টু মোলারিটি কনসেপ্টটা ইউজ করতে হবে, তাই না? সো দেখো দুই পাশে যেহেতু আমরা সেন্টিমিটার কিউব পাচ্ছি বা এমএল পাচ্ছি, আমরা এমএলই রাখবো। তাহলে জারকের জন্য আমরা আয়তনটা জানি না, সেটাকে আমরা বললাম হচ্ছে ভি। ঘনমাত্রা জানি 0.1, তুল্য সংখ্যা হচ্ছে 5। বিজারকের জন্য তার আয়তন হচ্ছে 25, রাখলাম। মোলারিটি হচ্ছে 0.1 এবং তুল্য সংখ্যা কত? 1। ওকে। তাহলে এখানে আমাদের ভি এর মানটা আসবে হচ্ছে 5, হ্যাঁ, এত সেন্টিমিটার কিউব। তাহলে আশা করি ভাই তোমরা বিষয়টা বুঝতে পারলা। সহজ অঙ্ক কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু আমরা বিক্রিয়া কি হচ্ছে তা না জেনেও তুল্য সংখ্যার কনসেপ্টটা ইউজ করে খুব ইজিলি অ্যান্সার বের করতে পারবো। চলো আমরা আগে। আচ্ছা, এখন দেখো এই প্রশ্নে কি বলা হয়েছে যে H2SO4 এর দ্রবীভূত 5 গ্রাম লোহার আকরিকে সম্পূর্ণরূপে জারিত করতে 300 ml পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণের প্রয়োজন হয়। এটা ঘনমাত্রা কিন্তু বলা নাই। যা আবার 200 ml 0.2 মোলার H2C2O4 অর্থাৎ অক্সালিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয়। এখন আকরিকের লোহার বিশুদ্ধতার কত হবে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। একটু খেয়াল করে দেখি, এখানে কিন্তু অনেকগুলা রিয়াকশন আছে, তাই না? এটাও কিন্তু আমরা তুল্য সংখ্যার কনসেপ্ট ইউজ করে এক লাইনে সলভ করতে পারি। যাই হোক, ওটা একটু কঠিন হয়ে যায়, যার ফলে আমি তোমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ আগায় নিয়ে যাচ্ছি। তাহলে এখানে কি হবে দেখো, প্রথম হচ্ছে আমরা লোহার আকরিক, যেখানে অবশ্যই আমাদের আয়রন আছে, সেই আয়রনকে আমরা H2SO4 এ দ্রবীভূত করলাম। তাহলে কি হবে, এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন গ্যাস। ওকে, হইলো, কোনো সমস্যা নাই। এখানে যে ফেরাস সালফেটটা তৈরি হলো, এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি সেই বিজারক পদার্থ, যার সাথে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া দিচ্ছি, তাই না? তাহলে কি হচ্ছে দেখো, ফেরাস সালফেট প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অবশ্যই এখানে মাধ্যম হিসেবে কি আছে? H2SO4 তো আছেই, তাই না? আচ্ছা, এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হচ্ছে ফেরিক সালফেট, তৈরি হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, পানি এবং লবণ। আচ্ছা, পরবর্তীতে কি বলা হলো, যা আবার H2C2O4 এর সাথে বিক্রিয়া করতে পারে। তার মানে এখানে আমাদের যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কথা বলা আছে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে ঘনমাত্রা সেটা জানার জন্য আরেকটা ইনফরমেশন দেওয়া, সেটা কি H2C2O4, হ্যাঁ, এই কথাটা কিন্তু এখানে বলা আছে। তার মানে এই রিয়াকশনটা কিরকম হয় দেখো, এরকম হচ্ছে। H2C2O4 থেকে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, এখান থেকে তৈরি হবে ম্যাঙ্গানিজ সালফেট, তারপর পানি তো হচ্ছেই, আর সাথে হচ্ছে আমাদের লবণ তৈরি হবে। ওকে। তাহলে ভাই আশা করি তোমরা এই তিনটা রিয়াকশন কোনটার সাথে কিরকম কি লিঙ্ক সেটা বুঝতে পারছি। আমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে এই আয়রনের পরিমাণটা জানা, তাই না? এটার পরিমাণটা জানা, এটার ভর কত আসে সেটা দেখবো, দেন আমরা বিশুদ্ধতার মধ্যে চলে যাব, তাই না? এখন আমি যদি আয়রনের পরিমাণ বের করতে চাই, আমাদের নিশ্চয়ই ফেরাস সালফেটের পরিমাণ জানা লাগবে।
এখন যদি আমি ফেরাস সালফেটের পরিমাণ বের করতে চাই, আমাদের লাগবে হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের পরিমাণ জানা দরকার। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জানতে চাইলে আমি অক্সালিক অ্যাসিডের পরিমাণটা আমাদের জানা দরকার। তাহলে আলটিমেটলি আমাদের জিনিসটাকে যদি আমরা একটু চিন্তা করে দেখি, এই অক্সালিক অ্যাসিডের সাথে এই আয়রনের পরিমাণের একটা সম্পর্ক আমাদের তৈরি করা দরকার, একটা ইকুয়েশন আমাদের বের করা দরকার। দেন হচ্ছে আমি এই জিনিসটা পুরোপুরি সমাধান করতে পারবো। ওকে, বিষয়টাকে আমরা বুঝতে পারছি? আচ্ছা, তো চলো হচ্ছে আমরা এই জিনিসগুলো কিভাবে বের করা সম্ভব সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে কি দরকার? ইকুয়েশন গুলোকে সমতাকরণ করা দরকার। দেখো প্রথম ইকুয়েশন অলরেডি সমতাকরণ করাই আছে, ওটার সমতার দরকার নাই। পরের ইকুয়েশনটা দেখো, আমরা যে শর্টকাট মেথডটা করছিলাম এক লাইনে বিক্রিয়ার সমতাকরণ, সেটা একটু দেখি। যে ওর তুল্য সংখ্যা হচ্ছে 1, সেটা আমি এখানে লিখে দিলাম। ওর তুল্য সংখ্যা হচ্ছে 5, হ্যাঁ, সেটা আমি এখানে লিখে দিলাম। এখন তুমি কি পুরো বিক্রিয়াটাকে সমতাকরণ করতে পারবে না? অবশ্যই করতে পারবা, যদি হচ্ছে এই ধরনের অঙ্কে পুরো বিক্রিয়া সমতার দরকার হয় না, জারক বিজারক সমতাকরণ করলেই এনাফ। তাও হচ্ছে তোমাদের সুবিধার জন্য আমি পুরো বিক্রিয়াটা সমতাকরণ করে দিচ্ছি। দেখো, তাহলে এখানে হচ্ছে আহ 5টা আয়রন আছে, এখান থেকে তৈরি হবে ফেরিক সালফেট। এখানে 2টা আয়রন, কত দিয়ে গুণ দিব? 5/2, তাই না? আচ্ছা দেখো, ম্যাঙ্গানিজ এখানে একটা, এখানে ম্যাঙ্গানিজ একটা, ওকে। এখানে জারকের 4টা অক্সিজেন আছে, তো এখানে পানি হবে 4 অণু। তাহলে 8টা প্রোটন হয়ে গেল, 4 দিয়ে গুণ দিলে 8টা প্রোটন সমান হয়ে যায়, রাইট? তারপর হচ্ছে লবণ, দেখো পটাশিয়াম একটা আছে, 2টা, হাফ দিয়ে গুণ দিয়ে দিব। ঠিক আছে। সো এইটা আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। পরের রিয়াকশনটা দেখো কিভাবে সমতাকরণ করা যায়। এই অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি এইসব, যে অক্সালিক অ্যাসিড এখানে কার্বনের জারণ মান হচ্ছে 3+ থাকে, সেখান থেকে 4+, তার মানে একের পরিবর্তন, বাট কার্বন তো আছে 2টা, সো এখানে তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে 2 যাবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সামনে, আর ওর জন্য তুল্য সংখ্যা কত ছিল? 5 ছিল, 5 আসবে অক্সালিক অ্যাসিডের সামনে, তাই না? আচ্ছা, এবার তুমি দেখো অক্সালিক অ্যাসিড থেকে হয় কার্বন ডাই অক্সাইড 10 অণু, মানে 10 দিয়ে তুমি গুণ দিবা। আচ্ছা, এখানে ম্যাঙ্গানিজ 2টা, সো তুমি এখানে 2 দিয়ে গুণ দিবা। জারক থেকে আমাদের কতগুলো পানি তৈরি হলো একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু 4 দুগুণে 8 মোল পানি তৈরি হচ্ছে। তাহলে দেখো আলটিমেটলি এখানে প্রোটন কয়টা হলো? 16টা। এই 16টা প্রোটনের মধ্যে অলরেডি 10টা প্রোটন আমরা এখানে ইউজ করে ফেলছি, বাকি থাকলো কয়টা? 6টা। তো আমি 3 দিয়ে গুণ দিলে 6টা প্রোটন মিলে গেল, তাই না? পটাশিয়াম দেখো 2টা, পটাশিয়াম 2টা, মানে এটা কিন্তু 1 দিয়ে গুণ দিলেই চলবে। সো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এক লাইনে বিক্রিয়াগুলো সমতাকরণ করে ফেলতে পারি। ওকে। আচ্ছা, এইবার তাহলে আসো আমরা এখন যদি এখানে আমাদের ওই যে মোল সহগ অনুপাতটা আছে সেটা যদি অ্যাপ্লাই করতে চাই, সেটাকে অ্যাপ্লাই করা সম্ভব হবে কিনা একটু দেখি তো। আহ হুম, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, কোনটার পরিমাণ জানি? অক্সালিক অ্যাসিডের পরিমাণ জানি। সো মোল অফ অক্সালিক অ্যাসিড H2CO4 ডিভাইডেড বাই 5, which is equal to KMnO4, N of KMnO4 ডিভাইডেড বাই 2। এই KMnO4 আবার উপরের বিক্রিয়া আছে না, দেখো এটা কিন্তু আবার উপরের বিক্রিয়ার সাথে রিলেটেড, তাই না? এখন এখানে একটু খেয়াল করে দেখি, এখানে কিন্তু KMnO4 কি আছে? 1 মোল আছে, বাট নিচের বিক্রিয়া কি ছিল? 2 মোল ছিল। তার মানে 2 2 যদি আমি ম্যাচ করতে চাই, তাহলে এই সেকেন্ড রিয়াকশনকে আমাদের অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে। যদি 2 দিয়ে গুণ করে ফেলি, তাহলে বলো আমাদের এখানে ফেরাস সালফেটের সামনে কত সংখ্যা চলে আসবে? নিশ্চয়ই 5 2 10 চলে আসবে। তার মানে N অফ FeSO4 ডিভাইড বাই 10। ওকে ভাইয়া, জিনিসটা কি বুঝতে পারলাম? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন তাহলে দেখো এখানে তো আমাদের 10 হয়ে গেল, বাট এখানে আছে 1 মোল, তাহলে এই রিয়াকশনটাকে আবার কত দিয়ে গুণ দিব? নিশ্চয়ই 10 দিয়ে গুণ দিব। তাহলে তাইলে তো এখানে 10 10 মিলে যায়, তাই না? তাহলে এটা 10 দিয়ে গুণ দিলে আমাদের আয়রন কত মোল চলে আসবে? 10 মোল চলে আসবে, রাইট? এন অফ আয়রন ডিভাইডেড বাই 10। ওকে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমাদের এইটার পরিমাণ আমরা জানি, আর এটার পরিমাণ বের করতে হবে, তাই না? তো বাকি মাঝখানে কিন্তু কিছু আমাদের দেখার দরকার নাই, কোনো কিছু আমাদের লাগবে না। তার মানে আমি যদি এখান থেকে ডিসিশনে আসতে চাই, তাহলে আমাদের আমাদের ডিসিশনটা কি আসবে? এন অফ H2C2O4 ডিভাইডেড বাই 5, which is equal to এন অফ Fe ডিভাইডেড বাই 10, তাই না? কাটাকাটি করলে আবার নিচে 2 থাকে। আচ্ছা, ওইটা কোনো সমস্যা না, ওইটা আমরা দেখব। তাহলে এখন আমাদের কাজ কি ভাইয়া? এখানে হচ্ছে আমরা H2C2O4 এর মোল সংখ্যাটা বসাই দিই। আয়তন ইন্টু মোলারিটি, দেখো আয়তন বলা 200 ml। অবশ্যই ডান পাশে তো কোনো আয়তনের হিসাব নাই, কারণ ডান পাশে তো ভরের হিসাব, সো আমাদের এটা অবশ্যই লিটার নিয়ে যেতে হবে। 200 ml কে 1000 দিয়ে ভাগ করি, 0.2 লিটার পাবো। ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার, তাই না? আচ্ছা, হয়ে গেল তাহলে মোল সংখ্যার বিষয়টা। ওদিকে কি আছে আমাদের? W/M। এই W মানে আমি বের করব এম কত। নিশ্চয়ই আয়রনের জন্য এমটা বসবে,
সেটা কত? 55.85। সাথে কিন্তু আমাদের 2 দিয়ে গুণ আছে। বুঝতে পারলাম? আচ্ছা, সো এখানে আমাদের কি করতে হবে? ডাব্লিউ মানটা সুন্দর করে বের করে ফেলতে হবে। সো ডাব্লিউ আসে, আমরা যদি এই কোশ্চেনটা সলভ করে ফেলি, তাহলে আমরা ডাব্লিউ মান পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 4.468। 4.468 এত গ্রাম। ওকে, বুঝতে পারলাম। এখন আমাদের আকরিকের লোহা ছিল হচ্ছে 5 গ্রাম, তার মধ্যে 4.468 গ্রাম হচ্ছে আয়রন, তাহলে বাকিটুকু ভেজাল। তাহলে এখন যদি আমি বিশুদ্ধতা শতকরা পরিমাণটা বের করতে চাই, তাহলে সুতরাং বিশুদ্ধতার শতকরা পরিমাণ কিভাবে বের করা সম্ভব? দেখো, ঐকিক নিয়ম আমরা করতে পারবো, তাই না? যে আমাদের 5 গ্রাম আছে এত গ্রাম, একে কত, একশোতে কত, সেটা আমরা সরাসরি ফর্মুলার মাধ্যমে দেখি। উপরে হচ্ছে ভালো টুকুর পরিমাণ, আয়রন টুকুর পরিমাণ, আর নিচে হচ্ছে টোটাল পরিমাণ ইন্টু 100%। ওকে, এই হলো আমাদের বিষয়টা। এটা কত আসে? 89.36। 89.36%। বুঝতে পারলাম, এইটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, সো রিয়াকশন করে করে দেখলে কিন্তু আমাদের জন্য বিষয়টা বোঝা খুবই ইজি। চলো আমরা আগাই। পরে দেখো এই প্রশ্নটা কি বলা হয়েছে, কিডনি পাথরের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। আমরা কি ক্যালসিয়াম অক্সালেটের সংকেত জানি? সেটা হচ্ছে Ca C2O4। ক্যালসিয়াম অক্সালেট রক্ত থেকে আহরণ করে অ্যাসিডে দ্রবীভূত করা হলো। কোন অ্যাসিডে? ধরো এটা তোমার সালফিউরিক অ্যাসিড হইতে পারে। সো ক্যালসিয়াম অক্সালেটকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করি, তাহলে এখানে কি হবে? সুন্দর মতো প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে তৈরি করবে হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4 এবং ক্যালসিয়াম সালফেট। তাই না? এটাই তো আমাদের বেসিক কমন সেন্স, তাই না? আচ্ছা, দেন এই যে এখানে যে উৎপাদটা তৈরি হলো অক্সালিক অ্যাসিড, সেটাকে আমরা কি করতেছি? সেটাকে আমরা এই পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশন করতেছি। তার মানে এই H2C2O4 এর সাথে কার বিক্রিয়া হবে এখন? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, তাহলে আমি বলতে পারি পটাশিয়াম পারম্যাঙ্গানেট H2C2O4, অবশ্যই এটা তো আমাদের অম্লীয় মাধ্যমে বিক্রিয়া হবেই, মানে সালফিউরিক অ্যাসিড, তাই না? তো এখান থেকে আমাদের রিয়েকশন হয়ে উৎপাদ তৈরি হবে। কি কি উৎপাদ তৈরি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে তৈরি হবে ম্যাঙ্গানিজ সালফেট। H2C2O4 থেকে তৈরি হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সাথে হচ্ছে পানি তো তৈরি হবেই, আর হচ্ছে পটাশিয়াম সালফেট লবণ। আচ্ছা, পরবর্তীতে কি করলাম? এই তোমার হচ্ছে দেখো ইনফরমেশন দেওয়া, 10 ml নমুনা রক্তের জন্য আমাদের 24.2 ml পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দরকার। আচ্ছা, প্রতি এমএল এর মধ্যে কি পরিমাণ ক্যালসিয়াম আছে সেটা আমাদের হিসাব করতে বলা হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে আসলে কিসের কিসের পরিমাণটা বের করতে হবে। আমাদের হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিমাণটা দেওয়া আছে, সেখান থেকে আমরা H2C2O4 এর সাথে একটা সম্পর্ক দেখাবো। আবার দেখো H2C2O4 এর সাথে ক্যালসিয়াম অক্সালেটের সম্পর্ক আছে, তাই না? এখন আমাকে বলো যে ক্যালসিয়াম অক্সালেটে কি পরিমাণ ক্যালসিয়াম আছে? 1 মোল ক্যালসিয়াম অক্সালেটে 1 মোল করে ক্যালসিয়াম আছে, তাই না? এটা কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, তো এখান থেকে আমরা তাহলে রিয়াকশনটা কি লিখতে পারি? আগে হচ্ছে আমাদের একটু সমতাকরণ করা দরকার। আমরা তাহলে একটু সমতাকরণটা করি আগে। দেখো, প্রথম বিক্রিয়া তো অলরেডি সমতাকরণ অবস্থায় আছে, এবং এই রিয়াকশনটা কিন্তু আমরা একটু আগেই সমতাকরণটা করে দেখে আসছি, তাই না? যেমন হচ্ছে এই যে রিয়াকশনের যে সমতাকরণটা, সেটা হচ্ছে আমরা করে দেখছি। যাই হোক, আমি দরকার হয় আবার তোমাদের একটু শিখাই দিচ্ছি কিভাবে কি করা যেতে পারে। দেখো, ওর জন্য তুল্য সংখ্যা হচ্ছে 5, আর ওর জন্য হচ্ছে 2, তাই না? তো 2 আমি লিখবো এখানে, 5 আমি লিখবো এখানে। তো ম্যাঙ্গানিজ হয়ে গেল 2টা, কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল 10টা, জারকের মধ্যে 8টা অক্সিজেন, তো এখানে 8টা পানি তৈরি হবে। তাহলে দেখো 16টা প্রোটন, যার মধ্যে 10টা হচ্ছে অলরেডি এখানে চলে গেছে, তাহলে 3 দিয়ে গুণ দিয়ে দিলাম, 6 হয়ে গেল। আর পটাশিয়াম এখানে 2টা আছে, তার মানে 1 দিয়ে গুণ দিলে শেষ। এটা কিন্তু আমরা অলরেডি দেখছি, দেখছো কত ফাস্টলি করা যায় না? তোমাদের যত বেশি প্র্যাকটিস থাকবে তোমরা তত ইজিলি এসব করতে পারবা। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? মোল সহগ অনুপাতটা অ্যাপ্লাই করতে পারি। সো মোল সহগ অনুপাতটা আবার চেষ্টা করবো সবসময় নিচের বিক্রিয়া থেকে উপরের বিক্রিয়ার দিকে যাওয়ার, তাহলে আমাদের কাজটা ইজি হয়ে যাবে। তাহলে নাম্বার অফ মোল অফ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু নাম্বার অফ মোল অফ অক্সালিক অ্যাসিড ডিভাইডেড বাই 5, তাই না? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, এখানে 5 মোল অক্সালিক অ্যাসিড আছে, বাট এখানে তো আছে 1 মোল। সো এই রিয়াকশনকে আমরা 5 দিয়ে গুণ দিয়ে দিই। তাহলে 5 দিয়ে গুণ দিলে কিন্তু ওর সামনে 5 চলে আসবে, তাই তো? তার মানে বলতে পারো হচ্ছে নাম্বার অফ মোল অফ ক্যালসিয়াম অক্সালেট বাই
ফাইভ। ওকে। এবং কি বলছিলাম, যত মোল ক্যালসিয়াম অক্সালেট তত মোল ক্যালসিয়াম, তাই না? সংকেত আমরা দেখতেই পারতেছি, জাস্ট একটা ক্যালসিয়াম আছে, সো এন অফ ক্যালসিয়াম ডিভাইডেড বাই ফাইভ। ওকে। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখান থেকে আমাদের কি কি লাগবে? মিলে লাগবে হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বিষয়টা এবং ক্যালসিয়ামের বিষয়টা, এটাই আমাদের দরকার। তো এটা আমরা একটু ইউজ করি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে বলতে পারি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু নাম্বার অফ ক্যালসিয়াম ডিভাইডেড বাই ফাইভ। ওকে ভাইয়া, জিনিসটাকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আসো হচ্ছে আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। ওর তো আয়তন আর মোলারিটি সবই দেওয়া আছে, সেটা আমরা বসাই দিই। আয়তন দেখো কত বলা, এই 10 নিয়ে আমরা পরে কাজ করব। আগে আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের আয়তন হিসাব করি 24.2। অবশ্যই এটাকে লিটারে বসাইতে হবে, কারণ ডান পাশে কিন্তু আমরা পরিমাণ দেখবো। বুঝতে পারছো? তার মানে এখানে আয়তন হচ্ছে 1000 দিয়ে তুমি ভাগ করে ফেলো, তাহলে 24.2 ইন্টু 10⁻³ এত এমএল। ঘনমাত্রা কত? 9.56 ইন্টু 10⁻⁻⁴। ওকে। নিচে আছে 2। ওদিকে হচ্ছে আমরা এটার মূল সংখ্যা বা ওটার ভরটা বের করব। সো ডাব্লিউ আমি বের করব, এম এর মান কত ক্যালসিয়ামের জন্য? তো 40, আর সাথে কি আছে 5, তাই না? সেখান থেকে আমাদের ডাব্লিউটা আমরা বের করে ফেলবো। সো ডাব্লিউ আসে 2.314 ইন্টু 10⁻³ এত গ্রাম আসে। ওকে। কিন্তু খেয়াল করে দেখো, এই পরিমাণটা কিন্তু 10 ml, তাই তো? বাট আমাদের বের করতে বলছে কি প্রতি এমএল এ কি পরিমাণ ক্যালসিয়াম আছে। সো এটাও কিন্তু আমরা ঐকিক নিয়মে করব। So, তাহলে তুমি বলতে পারো কি 10 ml রক্তে ক্যালসিয়ামের পরিমাণটা কত? ক্যালসিয়াম আছে যেটা আমরা বের করে আসছি, যে 2.314, 2.314 ইন্টু 10⁻³ এত গ্রাম। তাহলে 1 ml রক্তে কি হবে? এটাও তুমি চাইলে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে ইউজ করতে পারতে, জাস্ট 10 দিয়ে ভাগ করলে আমাদের কাজ হয়ে যাবে, তাই না? ডিভাইডেড বাই 10। তার মানটা কত আসবে? 2.314 ইন্টু 10⁻⁻⁴ এত গ্রাম ক্যালসিয়াম হচ্ছে নমুনার মধ্যে বা রক্তের মধ্যে প্রতি এমএল এ পাওয়া যাবে। ওকে। বুঝতে পারছি ভাইয়া? আশা করি এটা ক্লিয়ার। চলো আমরা পরের অঙ্কে যাই। এই অঙ্কটা একটু দেখি। 0.41 গ্রাম চুনা পাথর থেকে আমি ক্যালসিয়াম অক্সালেটটা অদক্ষিপ্ত করলাম। এখন এই অদক্ষিপ্ত করার বিক্রিয়াটা কিরকম হয় একটু খেয়াল করে দেখি আমরা। এই ধরো হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট, এর সাথে আমরা কার বিক্রিয়া দিব? নিশ্চয়ই অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া দিব, তাই না? আচ্ছা, তো বিক্রিয়া দিলে কি হবে? বিক্রিয়া দিলে সুন্দর মতো তৈরি হবে ক্যালসিয়াম অক্সালেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি। তাহলে গেল প্রথম অংশটা। এরপরে কি বলা হয়েছে দেখো, যে সম্পূর্ণ অদক্ষেপকে আলাদা করতে, মানে এই সম্পূর্ণ পরিমাণ ক্যালসিয়াম অক্সালেটকে আলাদা করে পরবর্তীতে ভালোভাবে ধৌত করে H2SO4 এ আমরা কি করলাম? দ্রবীভূত করলাম। সো H2SO4 এ নেওয়া হইলে এই বিক্রিয়াটা কিরকম হয় দেখো, ক্যালসিয়াম অক্সালেট প্লাস H2SO4, এখান থেকে তৈরি হবে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে পুনরায় H2C2O4 তৈরি হবে, এবং ওইদিকে তৈরি হবে ক্যালসিয়াম সালফেট, তাই তো? আচ্ছা, দেন এই যে আমাদের যে ক্যালসিয়াম অক্সালেটের এই দ্রবণটা তৈরি হলো, অর্থাৎ এই যে দ্রবণটা আমাদের এখানে তৈরি হলো অক্সালিক অ্যাসিডের, তাই না? কারণ আমি যদি অ্যাসিডের মধ্যে ক্যালসিয়াম অক্সালেটকে দ্রবীভূত করে ফেলি, সে তো অক্সালিক অ্যাসিড তৈরি করে। এই দ্রবণকে জারিত করতে আমাদের এই কন্ডিশনের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট লাগবে। সো এটা কিন্তু আবার হচ্ছে আমাদের সেম রিয়াকশনটা এতক্ষণ আমরা যা যা দেখতেছি, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট প্লাস H2C2O4 প্লাস H2SO4, তাই না? এই রিয়াকশনটা। এখন এই রিয়াকশন হলে কি হয় বলতো? এই রিয়াকশন হলে আলটিমেটলি হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, কার্বন ডাই অক্সাইড, পানি এবং লবণ। বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আমাদের কাজ শেষ। এবার হচ্ছে আমরা পরবর্তীতে চুনা পাথরের পরিমাণটা বের করার মাধ্যমে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ বের করব, সেটা আমাদের পরের কাজ। তোমরা রিয়াকশন গুলো কিন্তু আপাতত দেখতে পারলাম, তাই না? এবার আসলে আমরা একটু রিয়াকশন গুলোকে সমতাকরণ করার চেষ্টা করি। তো এই সমতাকরণ তো আমরা ভাইয়া অনেকগুলা দেখলাম, তাই না? এটা সামনে আসবে 2, এটা সামনে আসবে 5, এগুলো আমরা দেখছি একটু আগে। তো আমি হচ্ছে এই জিনিসটা আর রিপিট করতেছি না, তোমরা হচ্ছে প্রসেসটা দেখো। তো আমরা কিন্তু এইসব হচ্ছে অলরেডি করে ফেলছি।
তাই তো? আচ্ছা, সো এটা হচ্ছে এক। এখন খেয়াল করে দেখো, এখানে তো আছে আমাদের 5 মোল অক্সালিক অ্যাসিড, বাট এখানে আছে 1 মোল অক্সালিক অ্যাসিড। আমি এই রিয়াকশনকে কত দিয়ে গুণ দিব ভাই বলো? 5 দিয়ে। তাহলে সবগুলোর সামনে 5 চলে আসবে, তাই না? এই যে দেখো 5 চলে আসলো। তারপর দেখো, এখানে আছে 5 মোল ক্যালসিয়াম অক্সালেট, এখানে আছে 1 মোল ক্যালসিয়াম অক্সালেট, সো এটাকে আমরা 5 দিয়ে গুণ দিব। তাহলে কি চলে আসবে? সবকিছুর সামনে 5 চলে আসবে, তাই না? তাহলে দেখো আমরা সুন্দর মতো হচ্ছে এখন কি করব, এই প্রদত্ত পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ক্যালসিয়াম কার্বনেটের একটা সম্পর্ক দেখাবো। ওকে। আচ্ছা, চলো তাহলে আমরা এই জিনিসটা একটু শুরু করি। আসো, মোল সহগ অনুপাত পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডিভাইড বাই 2, এটার সাথে আমরা সম্পর্ক দেখাচ্ছি অক্সালিক অ্যাসিড, এটা নাম্বার অফ মোল অফ অক্সালিক অ্যাসিড ডিভাইডেড বাই 5। এটা আবার হচ্ছে আমরা কার সাথে দেখাবো? ক্যালসিয়াম অক্সালেটের সাথে। তাহলে নাম্বার অফ মোল অফ ক্যালসিয়াম অক্সালেট ডিভাইড বাই 5 উইচ ইজ ইকুয়াল টু, এটা আবার দেখাবো হচ্ছে আমরা কার্বন ক্যালসিয়াম কার্বনেটের সাথে। ওকে, সো নাম্বার অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 5। আচ্ছা, বুঝতে পারলাম। একটু খেয়াল করে দেখো ভাইয়া, তোমার কিন্তু ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরেরও প্রয়োজন নাই। তুমি কিন্তু চাইলে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটাই সরাসরি বের করতে পারতা। কিভাবে করতে পারতা? তুমি যদি এই রিয়াকশনটার সাথে আরেকটা রিয়াকশন এক্সট্রা অ্যাড করে দাও। যেমন ধরো, এই যে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি কিভাবে ক্যালসিয়াম অক্সাইড পাইতে পারি? সুন্দর মতো ক্যালসিয়াম কার্বনেটকে আমি তাপ দিয়ে দিব, তাই না? হিট করব, হিট করলে আমি কি পাবো? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, তাই না? এবার দেখো, ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাচ্ছে কত? 5 মোল করে। সহগ 5, তো আমি এটাকে কি করব? 5 দিয়ে গুণ করে দিব। তাহলে আমি কত মোল ক্যালসিয়াম অক্সালেট পাইলাম? 5 মোল। সেটা তুমি ডাইরেক্ট এখানে করতে পারো। হ্যাঁ। সো আমরা হচ্ছে আর এটাকে আলাদা করে স্টেপ না দেখে ডাইরেক্ট করে ফেললাম। ওকে ভাইয়া, বুঝতে পারলাম। সো এই হচ্ছে আমাদের ইকুয়েশন। বাট এখানে আমাদের কি কি লাগবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, একটু করলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখি আমাদের বিষয়টা কিরকম আসলো, আরেকবার আমি একটু লিখে দিই। তাহলে নাম্বার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নাম্বার অফ মোল অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডিভাইডেড বাই 2 which is equal to নাম্বার অফ মোল অফ ক্যালসিয়াম অক্সালেট ডিভাইডেড বাই 5, তাই না? দেখো, এটা কিন্তু আমরা এখানে দেখলাম। এবার হচ্ছে আমরা এটার আয়তন এবং মোলারিটি বসাই। আয়তন 35 ml, অবশ্যই এটাকে আমাদের লিটারে নিতে হবে। 1000 দিয়ে ভাগ করে ফেলবো। মোলারিটি হচ্ছে 0.04। আচ্ছা, তো এটা যদি আমরা করে ফেলি তাহলে দেখো, তাহলে 35 ml তার মানে 35 × 10⁻³ 1000 দিয়ে ভাগ করলাম ইন্টু 0.04 ডিভাইডেড বাই 2। ওখানে আমরা কি করব? জাস্ট ভরটা বের করব, তাই না? ভর ডিভাইড বাই মোলার ভর। ক্যালসিয়ামের 40, অক্সিজেনের 16, মানে 56 আসলো। তাহলে 56 × 5, এখান থেকে আমরা ডাব্লিউটা বের করে ফেলবো। সো ভরটা আসে হচ্ছে 0.196, 0.196 এত গ্রাম আসে। ওকে ভাইয়া, বুঝতে পারলাম। এটা হচ্ছে আমাদের ভর। তাহলে দেখো, প্রশ্নে চাওয়া হয়েছে শতকরা পরিমাণটা কত। তাহলে চুনা পাথর ছিল 0.41 গ্রাম, তার মধ্যে আমাদের আসলে হচ্ছে 0.196 গ্রাম। তাহলে এখানে আমাদের শতকরা পরিমাণটা কত হবে? ঐকিক নিয়ম আমরা করতেই পারি, তাই না? অথবা চাইলে আমরা ডিরেক্ট ফর্মুলা বসাইতে পারবো, তাই না? শতকরা পরিমাণের জন্য উপরে হবে যা আমি বের করলাম, নিচে হবে যা হচ্ছে আমার প্রশ্ন দেওয়া আছে, 0.41, 0.41, ওকে, ইন্টু 100%, শতকরা যেহেতু। সেই মানটা আসে হচ্ছে 47.8%, 47.8%। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি ভাই তোমরা এটা বুঝতে পারছো। চলো আগাই। এরপর আসা হচ্ছে আমাদের নেক্সট টাইপ, আয়োডোমিতি এবং আয়োডিমিতি। ওকে, এখন কোনটা দিয়ে কি বোঝায় ভাই, এটা তো আমাদের একটু দেখা দরকার। দেখো, খেয়াল করে দেখো, আমরা যদি শব্দগুলো একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো খুব ইজিলি বুঝতে পারবো। আয়ো মানে হচ্ছে আয়োডিন, ডি মানে হচ্ছে ডিরেক্ট। ওকে, ডি মানে কি? ডিরেক্ট। অর্থাৎ যে বিক্রিয়া আমরা আয়োডিনকে সরাসরি ব্যবহার করব সেটা হচ্ছে আয়োডিমিতি। হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে ডিরেক্ট তার অপোজিটটা কি হবে? ইনডিরেক্ট। রাইট, খুব ইজিলি বুঝতে পারলাম। অর্থাৎ যেখানে আমরা আয়োডিন না ব্যবহার করে আয়োডাইড লবণটাকে ব্যবহার করব, সেটা হচ্ছে আয়োডোমিতি। আয়োডাইড লবণ থেকে যে আয়োডিন তৈরি হবে সেটা আমরা পরবর্তীতে আয়োডিমিতিতে ব্যবহার করব। ওকে, তাহলে আয়োডিমিতিতে আমরা আয়োডিনটাকে জারক হিসেবে ডিরেক্ট ব্যবহার করি, আর আয়োডোমিতিতে আয়োডাইড লবণকে বিজারক হিসেবে আমরা ব্যবহার করি। এটার মাধ্যমে হচ্ছে আমরা অপর পদার্থের পরিমাণটা মেজারমেন্ট করতে পারি। সো
আয়োডিমিতিতে যে রিয়াকশনটা, সেই রিয়াকশনটা কি আমরা একটু দেখে নিই। এই রিয়াকশনটা হচ্ছে এরকম, যে সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 প্লাস আয়োডিন, এই দেখছো ডিরেক্টলি আমি ব্যবহার করলাম, তৈরি হবে সোডিয়াম টেট্রাথায়োনেট প্লাস সোডিয়াম আয়োডাইড। ওকে, তুমি যদি সমতাকরণ করতে চাও তাহলে দেখো এখানে তুমি 2 বসাই দিবা, এখানে তুমি 2 বসাই দিবা, তাহলে তোমার কাজ হয়ে গেল। আচ্ছা, আর ইনডিরেক্টটা কি হবে? এখানে আমরা কিন্তু প্রথমে একটা আয়োডাইড লবণ ব্যবহার করি, তাই না? এটার জন্য কিরকম হবে দেখো, কপার সালফেট, তার সাথে আমরা পটাশিয়াম আয়োডাইড ব্যবহার করব। ওকে, তাহলে এখানে কি হবে আলটিমেটলি, এই 2+টা 1+এ হচ্ছে বিচারিত হয়ে যাবে, রাইট? CO2 I2 ডাইমার তৈরি করলো, ওখানে তৈরি হলো কি, আমাদের I2 তৈরি হলো, এবং সাথে হচ্ছে পটাশিয়াম সালফেট তৈরি হয়ে গেল, তাই না? আচ্ছা, তুমি যদি এটাকে সমতারণ করতে চাও তাহলে দেখো এখানে তুমি 2 দিবা, আর এখানে তোমার 4 দিলে আসলে কাজটা হয়ে যায়। তাহলে হ্যাঁ, এই দেখো 2 দিলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এই হচ্ছে আমাদের রিয়াকশন গুলো। ওকে, সো এই রিয়াকশন গুলো যদি আমরা একটু মনে রাখতে পারি, একটু মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে আয়োডোমিতি আর আয়োডিমিতি কোনো বিষয় না। ওকে, এখানে আসলে অনেক ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যা আমরা যাচ্ছি না, যেহেতু আমরা প্রশ্ন ব্যাংক সলভ করতেছি। ওকে, অ্যাডমিশন টাইমে তো এত ডিটেলস বা এত তুমি বলতে পারো যে থিওরি জিনিস আসলে আমাদের পড়া উচিত না। তাও যদি তোমাদের দরকার হয় আমি তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও দিব না, সমস্যা নেই। আসো, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারি? প্রথমে রিয়াকশনটা দেখি, যে এখানে কি বলা হচ্ছে, যে 20 ml আয়তনের কপার সালফেটকে টাইট্রেশন করতে 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের প্রয়োজন। ওকে, বলছে কি এখানে কপারের পরিমাণটা কত, তাহলে এখানে অবশ্যই আমাদের রিয়াকশন গুলো দরকার। তাহলে রিয়াকশন গুলো দেখি, আমরা রিয়াকশন কি লিখছিলাম, এই যে কপার সালফেট, তার সাথে আমি পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া দিচ্ছিলাম। এখান থেকে আমি পাচ্ছিলাম হচ্ছে CO2I2, এবং এবং হচ্ছে I2, সাথে হচ্ছে K2SO4, তাই না? আচ্ছা, দেন আমরা কি পাইলাম, সোডিয়াম থায়োসালফেট, এটার সাথে আমরা I2 বিক্রিয়া দিয়ে সোডিয়াম টেট্রাথায়োনেট, তার সাথে হচ্ছে সোডিয়াম আয়োডাইড পাই, তাই না? কিভাবে সমান্তরাল করতাম, এখানে 2, আচ্ছা অন্য কালি দেই তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। দেখো এইখানে 2 4, আর এখানে হচ্ছে 2, তাই না? এই তো আমাদের সমতাকৃত সমীকরণটা ছিল, তাই তো? আচ্ছা, পরেরটা কি দেখো, এখানে আমাদের যদি সমতারণ করতে চাই তাহলে এখানে আমাদের দিতে হবে 2, আর এখানে আমাদের দিতে হবে 2। তাহলে এই দুইটা রিয়াকশন মনে পড়লে আমাদের জন্য কিন্তু এনাফ। বুঝতে পারলাম। আচ্ছা, এবার দেখো আমরা যদি এখানেও যদি মোল সহগ অনুপাতে চলে যাই তাহলে কি হবে? তাহলে আমাকে এখানে কপার সালফেটের সাথে সোডিয়াম থায়োসালফেটের সম্পর্ক দেখাইতে হবে। তো আমি কিসের মাধ্যমে দেখাবো? দেখো এখানে সোডিয়াম থায়োসালফেট আছে, এখানে আয়োডিন আছে, আয়োডিন তো এখানেও আছে, আয়োডিনের সাথে কিন্তু আমরা কপার সালফেটের সম্পর্ক দেখাইতে পারি। এইভাবে আমরা সোডিয়াম থায়োসালফেটের সাথে কপার সালফেটের একটা সম্পর্ক দেখাইতে পারবো। ওকে, তাহলে দেখো কিরকম কি হয়, সোডিয়াম থায়োসালফেট /2 ইকুয়াল টু নাম্বার অফ আয়োডিন /1, যেহেতু সহগ এক, উইচ ইজ অ্যাগেইন ইকুয়াল টু নাম্বার অফ কপার সালফেট /2, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন একটু খেয়াল করে দেখি তো ভাই, এখানে কিন্তু আমাদের কপারের পরিমাণ জানতে চাওয়া হয়েছে, পুরো কপার সালফেটের পরিমাণ কিন্তু জানতে চাওয়া হয় নাই। কিভাবে বের করব? তাহলে দেখো এই কপার সালফেটের মধ্যে কপার কতটুকু আছে, একটা করে আছে, তার মানে 1 মোল কপার সালফেটে থাকবে হচ্ছে 1 মোল কপার। তাহলে 2 মোল কপার সালফেটে কতটুকু কপার থাকবে, নিশ্চয়ই 2 মোল। তার মানে আমি যদি কপার হিসাবটা করতে চাই তাহলে N অফ কপার /2। বুঝতে পারলাম, তাহলে আমাদের এখানে লাগবে হচ্ছে এই পরিমাণটা আর হচ্ছে এই পরিমাণটা, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এবার আসো, যেহেতু আমরা ওইখানে ডাব্লিউ দিয়ে বের করবো, W/M, সো এই পাশে অবশ্যই আমাদের ভিটাকে লিটারে নিতে হবে। যে 20 ml আছে এটা কিন্তু ml এ রাখা যাবে না। আচ্ছা, তো আসো, এখানে আমরা কি করব, আয়তন 20 ml, সেটাকে আমরা লিটারে নিয়ে যাব, ইন্টু মোলারিটি, সেটা কত, 0.1 /2। কপারের জন্য কি আসবে, ডাব্লিউ মানটা বের করব, ভর হচ্ছে ওর জন্য 63.5, এটা তো আমাদের মুখস্থ, ইন্টু 2। এখান থেকে আমরা ডাব্লিউ মানটা বের করে ফেলতে পারবো। ডাব্লিউ আসে 0.127, 0.127, হ্যাঁ, এত গ্রাম। এইটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি ভাই তোমরা জিনিসটা বুঝতে পারলা, এটা কোথায় আছে, অপশন বি তে, 0.127। ওকে ভাইয়া, চলো আমরা আগাই।
এই প্রশ্নটা দেখি, দেখলে অনেক কঠিন মনে হচ্ছে, বাট আসলে কিন্তু এটা নতুন কিছুই না। দেখো, 25 গ্রাম সোডিয়াম থায়োসালফেট তার সাথে 5 অণু পানি ক্যালসিত আছে, এটাকে দ্রবীভূত করে আমরা 1 লিটার দ্রবণ তৈরি করলাম, গেল। 10 ml 0.02 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট, এটার সাথে ঘন করে আহ, এটার সাথে 10 ml ঘন সালফিউরিক অ্যাসিড এবং 1 গ্রাম সোডিয়াম কার্বনেট দেওয়া হয়েছে, তাই না? এর উপস্থিতিতে 10 ml 10% পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করার ফলে আয়োডিন তৈরি হলো। এখন যা হচ্ছে এই দ্রবণের 13%-এর প্রয়োজন হয়। আচ্ছা, এখন আমাকে বলছে কি সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা তুমি আমাকে বের করে দাও। মনে হতে পারে ভাই এখানে মনে হয় অঙ্কটা অনেক বড় হবে, অনেক কিছু আছে, তা বাট আমাদের এখানে একটু চালাকি করে আগাতে হবে। এই যে আয়োডিনটা আমি তৈরি করলাম, সেই প্রক্রিয়াটার নাম কি হবে? যে প্রক্রিয়ায় আমি আয়োডিন তৈরি করতে পারি আয়োডাইড লবণ ব্যবহার করে, সেটা হচ্ছে আয়োডোমিতি, তাই না? এই আয়োডোমিতিতে আমরা মেনলি যে পটাশিয়াম আয়োডাইড লবণটা ব্যবহার করলাম, এখান থেকে আয়োডিন কে হচ্ছে আলাদা করলো, পটাশিয়াম ডাইক্রোমেট, বুঝতে পারলাম? তাহলে এখানে আমাদের প্রথম রিয়াকশনটা কি হবে? K2Cr2O7 প্লাস Ki, ঠিক আছে? এদের রিয়াকশনের মাধ্যমে আলটিমেটলি আমাদের, অবশ্যই এখানে আমাদের অম্লীয় মাধ্যমের জন্য H2SO4 তো আছেই, H2SO4, এদের রিয়াকশনের মাধ্যমে তৈরি হচ্ছে ক্রোমিক সালফেট, Cr2SO4 হোল 3, আয়োডিন, মুক্ত আয়োডিন, ওখানে তো পানি তো তৈরি হবেই, আর সাথে লবণ, তাই না? রাইট? এই হচ্ছে আমাদের বিষয়টা। এখন এই আয়োডিনের সাথে আবার কে বিক্রিয়া করে? আয়োডিমিতিতে সোডিয়াম থায়োসালফেট, তো বিক্রিয়া করায় দাও। এখানে কিন্তু ওই 5 অণু পানির কোনো ভূমিকা নাই, সে কিন্তু বিক্রিয়াতে পার্টিসিপেট করে না, সে জাস্ট ক্রিস্টালাইজড অবস্থায় থাকে, হ্যাঁ, কেলাসিত অবস্থায় থাকে। সো বিক্রিয়া করবে হচ্ছে Na2S2O3, তার সাথে এই যে আয়োডিনের বিক্রিয়া, এটা তৈরি হবে কি Na2S4O6 টেট্রাথায়োনেট এবং হচ্ছে NaI, তাই না? এই হচ্ছে আমাদের রিয়াকশন। এবার তুমি একটু সমতাকরণ করো। দেখো এটা সমান্তরাল কিভাবে হচ্ছিল, এখানে 2 এবং এখানে 2, আর উপরের বিক্রিয়াটা সমান্তরাল আগের নিয়মে খেয়াল করে দেখো। ওর জন্য আমাদের তুল্য সংখ্যা কত ছিল? 6। আর ওর জন্য কত? ওর জন্য তুল্য সংখ্যা হচ্ছে জাস্ট 1, আয়োডাইড থেকে আয়োডিন, তাই না? -1 থেকে 0। আচ্ছা, তাহলে 1 যাবে হচ্ছে ওইটার সামনে, 6 যাবে হচ্ছে এটার সামনে, তাই না? এবার দেখো, ক্রোমিয়াম এখানে আছে 2টা, এখানেও ক্রোমিয়াম আছে 2টা, তো সামনে 1 থাকবে, বা কিছু দিয়ে আমি গুণ করলাম না। এখানে আয়োডিন হচ্ছে 6টা, তাহলে এখানে কত দিয়ে গুণ দিব? 3 দিয়ে, তাই না? 3 × 2 = 6। পানি দেখো জারক এখানে আছে 7টা, তাহলে এখানে কতগুলো পানি তৈরি হবে? 7টা। ওকে। আচ্ছা, প্রোটন হয়ে গেল 14টা, তাহলে এখানে আমি কত দিয়ে গুণ দিব? 7 দিয়ে, 14টা সমান করার জন্য। পটাশিয়াম দেখো 2টা, হ্যাঁ, এখানে আছে 2টা, আর এখানে আছে কয়টা? 6টা, তাহলে 8টা, তাহলে নিশ্চয়ই এখানে 4 দিয়ে আমি গুণ দিব 8 বানানোর জন্য। তুমি যদি একটু সালফেট হিসাব করে দেখো, তাহলে কিন্তু দেখবে আহ, মিলে গেছে। সালফেট এখানে 7টা, 7টা থেকে আমি এখানে কিন্তু অলরেডি 3টা ইউজ করে ফেলছি, তাহলে বাকি থাকলো 4টা, এখানে চলে আসছে, তার মানে বিক্রিয়া ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের রিয়াকশনটা। ওকে, এই গেল আমাদের দুইটা রিয়াকশন। এইটার মাধ্যমে এখন আমরা মোল সহগ অনুপাতটা দেখবো, দেন আমরা সুন্দর মতো অঙ্কটা করে ফেলবো। খেয়াল করে দেখো, প্রথমে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট সহগ 2 ইকুয়াল টু N/(আয়োডিন)/1 সহগ 1। কিন্তু খেয়াল করে দেখো, এখানে সহগ 1, বাট উপরের বিক্রিয়া সহগ হচ্ছে 3, তাহলে 3 গুণ হয়ে গেছে। তাহলে আমি একের সাথে মেলানোর জন্য কি করব? উপরে যে সহগগুলো আছে সেটাকে আমি 3 দিয়ে ভাগ করে দিব, তাই না? তার মানে এটাকে আমি কি করতে পারি? 3 দিয়ে ভাগ করে দিব, অথবা তুমি এটাকে 1/3 দিয়ে গুণ করে দিতে পারো, অথবা নিচের বিক্রিয়াকে 3 দিয়ে গুণ করলেও হইতো। তো যাই হোক, কত ঝামেলার মধ্যে আমরা যাচ্ছি না। এই একের সাথে মেলানোর জন্য আমরা উপরের বিক্রিয়াকে 3 দিয়ে ভাগ দিব, যার ফলে আয়োডিন হয়ে যাবে 3টা। বাট এখানে কিন্তু আমাদের ডাইক্রোমেটের পরিমাণটা লাগবে, তাই না? তাহলে আমরা কি করব? ডাইক্রোমেটের যে সহগটা আছে সেটাকে আমি 3 দিয়ে ভাগ দিয়ে দিব, যেহেতু পুরো বিক্রিয়াকে আমি 1/3 দিয়ে গুণ দিলাম। তাহলে এই সহগটা কত হয়ে যাবে? 1/3। ওকে, তাহলে এখানে কি আসবে দেখো, এটা আসলো N/K2Cr2O7/1/3। বুঝতে পারলাম ভাই, আশা করি। তাহলে এখানে আমাদের লাগবে হচ্ছে জাস্ট প্রথমটুকু এবং শেষেরটুকু। ওকে, তো চলো আমরা আগাই এখন। খেয়াল করে দেখো, এখানে আমাদের কি লাগবে? সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা বের করতে হবে, তাহলে আমাদের আয়তন ইনটু ঘনমাত্রা সেই ফর্মুলা যেতে হবে। এখন আমাকে একটু বলো তো ভাইয়া, এখানে আয়তন কোনটা আমরা ইউজ করব? আমি কি 1 লিটার আয়তন ইউজ করব, নাকি এখানে এই যে 13 ml এর কথা বলা আছে সেটা আমি ইউজ করব? খেয়াল করে দেখো ভাইয়া, এই 1 লিটার কিন্তু আমরা ইউজ করতে পারবো না। কেন? কারণ হচ্ছে এখানে
1 লিটার আয়তনের মধ্যে কিন্তু অলরেডি এই 5 অণু পানির আয়তনটা শামিল হয়ে গেছে। এই 5 অণু পানি কি বিক্রিয়া করে? বিক্রিয়া করে না। তো এই 5 অণুর পানির যে আয়তন সেটা বাদ দিতে হবে। সেটা বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রশ্নের বাকি পার্টের দিকে খেয়াল করতে হবে। দেখো এই লাস্টের দিকে কি বলা আছে, এই দ্রবণের অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট দ্রবণের মাত্র 13 ml এর প্রয়োজন হয়। তাহলে যতটুকু প্রয়োজন হয় ততটুকুই তো বিক্রিয়া করে, তাই না? তার মানে এই 13 ml আলটিমেটলি সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া করছে, ওর মধ্যে পানি নাই। বুঝতে পারলাম? তাহলে আমরা কিন্তু এই 1 লিটারের আয়তনটা নিতে পারবো না, এই 13 ml এর আয়তনে আমাদের নিতে হবে। ওকে ভাইয়া, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, তাহলে এবার আসো আমরা পরিমাণটা বসাই। আয়তন হচ্ছে এখানে 13 ml, আমরা 13ই রাখলাম কারণ দুই পাশে ml বসাচ্ছি। আচ্ছা, ঘনমাত্রা আমি বের করব, /2। হ্যাঁ, ইকুয়ালস টু, ওটার জন্য কি আসবে? আয়তন ইন্টু মোলারিটি, আয়তন 10, মোলারিটি হচ্ছে 0.02 /1/3। ওকে, বুঝতে পারলাম। তাহলে এখন আমরা ঘনমাত্রার মানটা আলটিমেটলি পেয়ে যাচ্ছি 0.0923 এত মোলার। বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তো প্রশ্নের মধ্যে দেখো অনেক আননেসেসারি ডাটা আছে, বাট আমাদের মাথায় রাখতে হবে অঙ্ক করার জন্য কি দরকার, সেই ডাটাগুলা। ওকে, তো আশা করি ভাই এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। এই চ্যাপ্টার এই পর্যন্তই ছিল। অনেক বড় চ্যাপ্টার এবং অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্ন পাবা। একদিকে থাকবে অর্গানিক কেমিস্ট্রি আর একদিকে থাকবে হচ্ছে পরিমাণগত রসায়ন। ওকে, সো কারো কোনো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।